নমস্কার। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলা এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখছেন বা যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখছেন, এই চ্যানেলে আপনাদের যে ভিউয়ারশিপ সেটা বাড়ছে এবং সেটার জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছু প্রশ্নের উত্তর দেয়া খুব প্রয়োজন বলে মনে হয়। আমি কমেন্ট কিছু পড়ি, কিছু কমেন্ট ভালো থাকে, মন্দও থাকে। অনেকে অনেক রকম প্রশ্ন করেন, কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল প্রশ্ন করেন। আর কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যে বিষয়গুলো না বললেই নয়। দেখুন, অনেকে প্রশ্ন করেন, বিশেষত যারা ইউটিউব চ্যানেল থেকে হয়তো আমাকে ফোন করছেন বা যারা কনসালটেশন নেওয়ার জন্য ফোন করছেন বা জানতে চাইছেন আমি কোন স্ট্রিম প্র্যাকটিস করি, অ্যাস্ট্রোলজির কোন ব্রাঞ্চ আমি প্র্যাকটিস করি এবং কোন ব্রাঞ্চে আমি আপনাদের সাথে আপনাদেরকে পরিষেবাটা দিই। এখানে কতগুলো কথা না বললেই নয়। প্রথমত বলি, অ্যাস্ট্রোলজির তো অনেক ব্রাঞ্চ, আপনাদেরও দোষ নেই, অ্যাস্ট্রোলজির অনেক ব্রাঞ্চ। বৈদিক জ্যোতিষ বলে একটা বড় ব্রাঞ্চ রয়েছে, যেটা এস্টাবলিশড নয়, কিছু মানুষ সেটাকে বলেন বৈদিক জ্যোতিষ। আহ কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে একটা পদ্ধতি রয়েছে, যেটা বহুল প্রচলিত, বেঙ্গলে তো ভীষণভাবে প্রচলিত। এছাড়াও নারী জ্যোতিষ বলে একটা ব্রাঞ্চ, আমরা বহুদিন ধরেই এটা নিয়ে চর্চা করি, কিন্তু ইদানিং কালে সেটার একটা প্রচুর ব্যবহার দেখা যাচ্ছে, অনেকে এটা নিয়ে কাজ করছেন। তো এরকম বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, তো আমি কোন ব্রাঞ্চটা প্র্যাকটিস করি তিনটে কথা এখানেই বলবো। প্রথমত হচ্ছে, আমি মোটামুটি ভাবে সবকটা ব্রাঞ্চেরই কিছু 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 করে পড়াশোনা করি। বেশ কিছু ব্রাঞ্চ কমপ্লিট, যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করি। এটা একটা বড় মহাসমুদ্রের মতো, এখানে এন্ডলেস একটা জার্নি। সুতরাং এক্সপার্ট হয়ে যাওয়াটা একটু চাপের, কিন্তু মোটামুটি আমি স্টুডেন্ট বলা যেতে পারে সবকটা ব্রাঞ্চে। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি দিয়ে আমার জীবন শুরু, একদম সনাতন জ্যোতিষ শাস্ত্রের যে পদ্ধতি, এটা বেশিরভাগ জ্যোতিষেরই, আপনি সারা ভারতবর্ষ জুড়ে যত রকম জ্যোতিষের মানুষ রয়েছেন, জ্যোতিষ পরিষেবা যারা দেন, আপনি খেয়াল করে দেখবেন তাদের বেশিরভাগই সনাতন জ্যোতিষ দিয়েই তাদের হাতে খড়ি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি দিয়েই তাদের হাতে খড়িটা হয়। এবারে কিছু অ্যাডভান্স স্টাডিজ থাকে, পার্সোনাল থিওরি কেউ কেউ আমাদের দিয়েছেন, তাদের সাবজেক্ট গুলো, তাদের যে থিওরি গুলো, সেগুলো আমাদের স্টাডি করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে মডার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে একটা পার্ট হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, তো সেটাও আমাদের স্টাডি করতে হয়েছে, আমরা পড়াশোনা করেছি। সনাতন জ্যোতিষের একটা বড় পার্ট নারী জ্যোতিষ, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। নারী জ্যোতিষটা কিন্তু নতুন নয়, বহু প্রাচীন জ্যোতিষের এটা অঙ্গ, এবং মোস্ট প্রবাবলি অন্যতম প্রাচীন। সুতরাং এটা একটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিরই পার্ট, সনাতন জ্যোতিষেরই এটা একটা পার্ট। এর হয়তো কিছু পদ্ধতি একটু দক্ষিণ ভারতীয় ঘেঁষা, দক্ষিণ ভারতীয় আহ কিছু বিষয় রয়েছে, তাদের ওই দক্ষিণ ভারতের কিছু মান্যতা, কিছু কালচারাল বিষয়, সেটা এই জ্যোতিষের মধ্যে এসছে, যার জন্য একটু অন্যরকম লাগে। কিছু ভাষা, কিছু কথা, কিছু টার্মস, যেগুলো আমাদের বাংলাতে হয়তো একরকম ভাবে প্রচলিত, কিন্তু সাউথে হয়তো অন্যরকম ভাবে প্রচলিত। তো এই কিছু কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, কিন্তু ওভারঅল জ্যোতিষের যে সনাতন জ্যোতিষ একটা বড় বিষয়, এর মধ্যে এরই একটা পার্ট বৈদিক অ্যাস্ট্রোলজি, বাই দা ওয়ে, এটা বলে রাখা দরকার। বৈদিক জ্যোতিষ বলে যে পদ্ধতিগুলো চলে, এরই পার্ট। অ্যাকচুয়ালি বিভিন্ন ঋষি মুনিদের অবদান রয়েছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। যেমন বৈদিক জ্যোতিষ একটা পার্ট হচ্ছে আহ ঋষি পরাশরের দেয়া পরাশর জ্যোতিষ, যেটা বলা হয়, তো সেটা আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে পড়াশোনা করেছি। আবার বৈদিক জ্যোতিষের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে জৈমিনী জ্যোতিষ। যারা বৈদিক জ্যোতিষী করেন, বৈদিক জ্যোতিষের প্র্যাকটিস করেন, তো তারা বলেন জৈমিনী অ্যাস্ট্রোলজি তারা শেখাচ্ছেন বা শেখান বা পড়েন বা পড়াচ্ছেন। যাই হোক, আমরা যখন সনাতন জ্যোতিষ শাস্ত্র পড়াশোনা করেছি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি পড়েছি, আমাদের কিন্তু জৈমিনী জ্যোতিষ পড়তে হয়েছে। এটা খুব মজার ব্যাপার। সুতরাং পরাশরী জ্যোতিষ, পরাশরী পদ্ধতির যে জ্যোতিষ, জৈমিনী পদ্ধতির যে জ্যোতিষ, এটা তো আমাদের পড়তে হয়েছে। এছাড়া আরো অনেক ঋষি মুনি রয়েছেন যাদের কাজ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে, এরই কিছু কিছু পার্ট, কিছু কিছু সিস্টেমকে নারী জ্যোতিষ বলে প্রচলিত হয়েছে। তার মধ্যে একজন শুক্রাচার্যা রয়েছেন, শুক্রাচার্যের মানে যেটাকে ধ্রুব নারী বলে চলে, সেটা একটা পার্ট, নক্ষত্র ভিত্তিক সেই পদ্ধতি। এছাড়া অজস্র বুধা নারী রয়েছে, গুরু নারী রয়েছে। রিসেন্টলি বেঙ্গলে একজন আমার অন্যতম গুরু প্লাস গুরু ভাই বা আমার সিনিয়র মেন্টর,
টিচার, দাদা, সবকিছু বলা যেতে পারে। অভিজিৎ কৃষ্ণন স্যার, উনি আহ, মূলত চন্দ্রকলা ভিত্তিক যে নারী, চন্দ্রকলা সিস্টেম যে নারী, অত্যন্ত প্রাচীন একটা নারী পদ্ধতি এটি, তো তিনি সেটা নিয়ে কাজ করেন। তো এগুলো বিভিন্ন ঋষি মুনিদের তৈরি একটা প্রসেস। তো সেই যে স্কলাররা এই তার পদ্ধতিটা বেসিক একটা মানে ইয়ের ওপরে প্যারামিটার, কিছু প্যারামিটার রয়েছে যেগুলো ফিক্সড, যেমন রাশি ফিক্সড, ভাব ফিক্সড, গ্রহ ফিক্সড, নক্ষত্র ফিক্সড, নবাংশ ফিক্সড, এই ফিক্সড কিছু কিছু বিষয় রয়েছে। তার মধ্যে তাদের ব্রেন দিয়ে, তাদের রিসার্চ করার ক্ষমতা দিয়ে, তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তারা কিছু কিছু বিষয়কে, কিছু কিছু থিওরিকে আমাদের সামনে দিয়েছে। যেমন সায়েন্সে হয়, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে হয়। বিজ্ঞান কিছু বেসিক প্যারামিটার উপর চলে, কিন্তু তার উপরে বিভিন্ন মানুষ রিসার্চ করছেন, প্রতিনিয়ত কাজ করছেন, করার পর তারা একটা থিওরি দিচ্ছেন। সেই থিওরিটার উপর আবার কাজ হয়। সেই থিওরিটা যদি প্র্যাকটিক্যালি ইউজফুল হয়, অবশ্যই সেই থিওরি গণ্য হয়। যদি দেখা যায় সেই থিওরিটা খুব একটা প্র্যাকটিক্যালি ইউজফুল হচ্ছে না, তখন সেই থিওরিকে সরিয়ে রাখা হয়। জ্যোতিষের ক্ষেত্রেও তাই, কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। জ্যোতিষের ক্ষেত্রে আমাদের আহ দুর্ভাগ্য যে রিসার্চ করার মতো ব্রেন হয়তো আছে, কিন্তু সেই ব্রেন ওয়েস্ট হয়ে যাচ্ছে অর্থনৈতিক আহ অর্থ রোজগারের তাগিদে। এখানে কোনো ভুল নেই, কারণ অন্যান্য সাবজেক্টে যখন রিসার্চ হয়, অন্যান্য সাবজেক্টে যখন আহ মানুষ তার বিভিন্ন বিষয় নিয়ে যে গবেষণাটা করেন, এই গবেষণা করতে অর্থ খরচ হয়। প্রথমত যিনি গবেষণা করছেন তার নিজস্ব ব্যক্তিগত জীবন তো রয়েছে, এর বাইরে গবেষণা করতে গেলে কিছু রিসোর্সের প্রয়োজন হয়, ম্যানুস্ক্রিপ্টের প্রয়োজন হয়, বিভিন্ন রকম নিউ টেকনোলজির প্রয়োজন হয় রিসার্চটা প্রপারলি করার জন্য। যে ডকুমেন্টস বা যে বিষয় নিয়ে তিনি রিসার্চ করছেন তার প্রপার টুলস লাগে, তার লোকবল লাগে, একা সম্ভব হয় না। কিন্তু সেরকম করার মানুষ নেই। আমাদের জ্যোতিষ কিন্তু তার ফলে এগোয়নি। আমাদের জ্যোতিষ একটা জায়গার স্টে হয়ে গেছে। বহু প্রাচীন সময় হয়তো জ্যোতিষের, আমাদের আজ থেকে 1000 বছর আগে হয়তো জ্যোতিষের একটা মানে সেই সময় কি বলবো গোল্ডেন এজ হয়তো ছিল, যে সময় এত জ্যোতিষের বই লেখা হয়েছে। বরাহমিহিরের সময়, মিহিরাচার্যের সময়, লীলাবতীর সময়, বহু যে স্কলাররা আমাদের বই দিয়েছেন, বই বিভিন্ন রকম টেকনিক দিয়েছেন। তো সেই সময় একটা জ্যোতিষের প্লাবন এসেছিল। সেই সময় জ্যোতিষ নিয়ে চর্চা, জ্যোতিষের আলোচনা, জ্যোতিষ নিয়ে গবেষণা, পুরনো যে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পুরনো যে লেখা রয়েছে, তার উপরে আবার ফার্দার কাজ হওয়া, সেই গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজস্ব নিজস্ব টেকনিক ঋষি মুনিরা দিতে পারতেন। তারা রিসার্চ করতেন, রিসার্চ করে একটা তারা পরপর আবার তাদের যে ছাত্রছাত্রী তাদের মধ্যে ছড়িয়ে দিতেন, সেই ছাত্রছাত্রীরা আবার কাজ করতো। একটা সিস্টেম ছিল। আমাদের দুর্ভাগ্য সেই সিস্টেম ব্রেক হয়ে গেছে, আমাদের সেই সিস্টেম আর নেই। মডার্ন এডুকেশন সিস্টেম, তার আগে আরো বিভিন্ন রকম সিস্টেম আমাদের জীবনে এসছে, যে আমরা সেভাবে অ্যাডপ্ট কতটা করে উঠতে পেরেছি জানি না। মানে জ্যোতিষ তো তার মধ্যে থেকে বিলুপ্তই হয়ে গেছে। জ্যোতিষের তো কোনো পার্টি আমাদের আর পড়ানো হয় না। অ্যাস্ট্রোনমি বলে আমরা জানতে শিখলাম, অ্যাস্ট্রোলজি বলে জানতে শিখছি, আমাদেরও লিখতে হয় যার জন্য অ্যাস্ট্রোলজি। জ্যোতিষটা হারিয়ে যাওয়ার মতো একটা পজিশন হয়েছে। তো সেইখানে যেখানে যতটা যা আছে তার উপরই যারা একটু কাজ করার চেষ্টা করেন, কাজ করেন। আর আমাদের মতো যারা মানুষ, বিশেষত আমি আমার কথা বলতে পারি, আমার কাজ হচ্ছে সব সাবজেক্ট পড়া, সমস্ত বিষয়গুলোকে পড়া, এবং তার যে প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে সেটাকে নিয়ে আপনাদেরকে পরিষেবাটা দেওয়া। কারণ আমি একজন প্র্যাকটিশনার, একজন লয়ার যেমন প্র্যাকটিস করে, চেম্বার বসে প্র্যাকটিস করে, লোক দেখে, আমি একজন প্র্যাকটিশনার। আমি ক্লায়েন্ট দেখি, ক্লায়েন্ট হ্যান্ডেল, রিয়েল ক্লায়েন্ট হ্যান্ডেল কিন্তু আমি করি। আমি শুধু পড়িয়ে রোজগার করি না, মানুষকে শিখিয়ে সেটা মানে একটা সাবজেক্ট আমি কিছু পড়লাম, জানলাম, একটু রিসার্চ করে নিলাম বা দেখে নিলাম, নিয়ে নিজের মতো করে একটা বানিয়ে নিলাম, নিয়ে আবার লোককে শিখিয়ে দিলাম নিজের নাম করে, আমি তার উপর স্টিকার লাগিয়ে, এরকম কাজ তো আমি করি না। আমি একদম প্র্যাকটিক্যালি লোক দেখি, মানুষ দেখি। তার ফলে আমার ক্ষেত্রে স্টাডিটা কন্টিনিউ করতে হয়। নতুন নতুন যে রিসার্চ বেরোচ্ছে, সেটা ইস্টার্ন অ্যাস্ট্রোলজি হোক, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি হোক, সাউদার্ন অ্যাস্ট্রোলজি হোক, নর্দার্ন অ্যাস্ট্রোলজি হোক, যে কোনো অ্যাস্ট্রোলজি হোক, সমস্ত পদ্ধতিটাকে আমাকে কন্টিনিউ স্টাডি করতে হয়, নিয়মিত নিয়মিত স্টাডি করতে হয়, এবং তার ভিত্তি করে আপনাদেরকে পরিষেবা দেওয়া হয়। কারণ আজকালকার দিনে সাবজেক্ট অনেক রকম রয়েছে,
যে সাবজেক্ট, যারা স্টুডেন্ট তাদের নানান রকম সাবজেক্ট আছে। এই যে এআই এসে গেছে, অ্যাস্ট্রোলজিতে তো এআই ভিত্তিক কিছু তো ছিল না, কিন্তু আজকালকার দিনে এআই আসছে, সুতরাং জ্যোতিষ এই এআই এর একটা ব্যবহার আসবে। কোনো না কোনো প্ল্যানেট, কোনো না কোনো নক্ষত্র, কোনো না কোনো রাশি, কোনো না কোনো গ্রহ, কোনো না কোনো ভাব, কিছু না কিছু যেটা এই এআই কে ডিটেক্ট করবে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্ল্যানেটের সাথে কম্বাইন হতে পারে, কোন প্ল্যানেটের সাথে অ্যালাইন হতে পারে, তো সেটা আমাদের ভাবতে হবে, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। করে একটা আমি মানুষকে বলতে পারবো, নতুন নতুন টেকনোলজি বিভিন্ন রকম ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন কন্টিনিউ হয় সমাজে। জ্যোতিষকে তার সাথে খাপ খাইয়ে খাইয়ে নিয়ে চলাটাই আমাদের কাজ। যারা বড় স্কলার রয়েছেন তারা রিসার্চ করেন, তারা পড়াশোনা করছেন, নিত্যদিন চেষ্টা করছেন এইটুকুনি পরিসরে অল্প অর্থে একরকম বিনা সাপোর্টে তারা কাজ করে চলেছেন প্রতিনিয়ত। কত জ্যোতিষী রয়েছেন যারা না খেতে পেয়ে খাওয়ার অবস্থায় রয়েছেন, বাংলায় তো বিশেষ করে। আপনারা যারা প্রতিদিন পাঁজি পড়েন, তাদের যে জ্যোতিষী যেসব মানুষরা পাঁজিটা লিখছেন, তাদের কি আর্থিক অবস্থা আপনারা কখনো দেখেছেন? দেখেন। তো সাপোর্ট তো নেই, তার মধ্যে যেটুকুনি কাজ করে চলার মানুষ করছেন। আমাদের কাজ হচ্ছে তাদের এই থিওরি গুলোকে নিয়ে আপনাদের কাছে আসা, আপনাদেরকে প্রপারলি পরিষেবাটা দেওয়া। তাই আমার ব্যক্তিগতভাবে আমি নিজেকে কোনো পার্টিকুলার মানে ট্যাগ লাগিয়ে দিই না যে আমি নারী জ্যোতিষ। হ্যাঁ, আমার মূল কাজটা নারী জ্যোতিষ করা, নারী জ্যোতিষটা আমার বেশি পরিচিত, কারণ আমি এর সাথে অনেক দিন কাটিয়েছি, এর ওপরে পড়াশোনা আমার সবচেয়ে বেশি। সনাতন জ্যোতিষ, তার সাথে সাথে কেপিও আমাকে করতে হয়েছে, আরো বিভিন্ন যে স্ট্রিম আছে জ্যোতিষে, আরো ছোট 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 ধারা আছে, কেপির অনেকগুলো ব্রাঞ্চ এসছে। কেপি কৃষ্ণমূর্তিজি যা দিয়েছেন, তারপরেও আরো নতুন নতুন স্টাডি এসছে কেপির ওপরে। পরাশরী অ্যাস্ট্রোলজির ওপরেও নতুন নতুন স্টাডি এসছে, জৈমিনী অ্যাস্ট্রোলজির ওপর নতুন নতুন স্টাডি এসছে, নারী জ্যোতিষের তো উপরে কন্টিনিউ স্টাডি হচ্ছেই। তো বিভিন্ন সাবজেক্ট কন্টিনিউ এটা ইভলভের একটা জায়গায় রয়েছে, যদিও খুব বড় মাত্রায় নয়, কিন্তু রয়েছে। সেগুলোকে কন্টিনিউ স্টাডি করে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি একটা বড় পার্ট আমার জীবনে, তো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির কিছু পার্ট আমাকে স্টাডি করতে হয়েছে, হয় রেগুলার বেসিস আপডেট হয়। তো সেইগুলো নিয়েই আমার কাজ, আপনাদের সামনে পরিষেবাটা দেওয়া, এটা একটা প্রথম কথা। তাই পার্টিকুলারলি আমি ব্যক্তিগত, যখন আপনি প্রশ্ন করেন, আমি উত্তর সবসময় যে দিতে পারি বা এমনটা নয়। যে আপনারা, আপনি কি কেপি মতে দেখেন, আপনি কি কি দেখেন, আপনি কি বৈদিক মতে দেখেন, নাকি আপনি নারী মতে দেখেন, আমি সব মতে দেখি। যে মতে আপনার কে প্রপার পরিষেবা দেওয়া যাবে, যে মতে আপনার জীবনকে শোধরানোর চেষ্টা করা যাবে, যে মতে আপনার জীবনকে সুন্দরভাবে দেখা যাবে, আমি সেই মতটাই আমার। আমি সব মতেই চলি, আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমি একটা পার্টিকুলার মতে থাকবো আর একটা পার্টিকুলার মতকে কন্টিনিউ অস্বীকার করবো। আমার এরকম কোনো বাইন্ডিংস নেই, বা আমি এরকম, আমি একজন স্বাধীনভাবে চলা পছন্দ করি এবং স্বাধীনভাবে পড়াশোনা করি। তো সুতরাং এটা নিয়ে আপনারা মনে কোনো দ্বিধা রাখবেন না, সমস্ত সাবজেক্টই আমি করি। তো আপনাদেরকে আমি সেই সব সমস্ত সাবজেক্টের যেটা বেস্ট, সেই পরিষেবাটাই আমি আপনাকে দিই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের প্রশ্নের উত্তর, কারণ আপনারা জানতে চেয়েছেন। দ্বিতীয় কথা, জ্যোতিষের ক্ষেত্রে আপনারা যখন মানুষের কাছে যাচ্ছেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, অনেক মানুষ আছেন প্রশ্ন করেন, বিশেষত প্রশ্ন করার আগে তারা বলে নেন যে আমি অমুক জায়গায় গেছিলাম, আমি ঠকে গেছি, আমি অমুক জায়গায় গেছিলাম, আমি ঠকে গেছি। একটা কথা আমি ওয়াচ করে দেখেছি, আমি আপনাদের কখনো দোষ দিই না, কারণ আপনারা আমার ক্লায়েন্ট হন, আমার আপনাদের সাথে আমার রিলেশনটা পারিবারিক রিলেশনের থেকেও মাঝে মধ্যে বড়। আমার পরিবার হয়তো সব ডিসিশন আমার কথা মেনে চলবে না, কিন্তু আমার যারা ক্লায়েন্ট, তারা আমার কথার উপর ভিত্তি করে তারা ডিসিশন নেন লাইফে। তাদের সন্তানের কোন স্ট্রিমে পড়াবেন, তারা তাদের জীবনে কোথায় নিয়ে যাবেন না নিয়ে যাবেন, সেটা কিন্তু তাদের, আমাদের কথা, আমার একটা কলমের দাগে এবং আমার মুখের কথা তারা ডিসিশন। তো তাদেরকে আমি কোনো দোষ দিতেও পারি না। শুধু একটা কথা আমার এখানে বলার, আপনারা একটু সচেতন হবেন। জ্যোতিষের, আপনি আপনার সন্তানের ভাগ্য, আপনি আপনার নিজের ভাগ্য, আপনি আপনার স্ত্রীর ভাগ্য, আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিচিত, যে মানুষগুলোকে আপনারা ভালোবাসেন, যে মানুষের জীবনের উন্নতি আপনারা চান, যে মানুষের সমস্যা থেকে বেরিয়ে আসতে দেখতে চান, যে মানুষকে, আপনি সেই মানুষকে এমন কোনো মানুষের হাতে ছেড়ে দেবেন না যে মানুষ আপনার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্রের প্র্যাকটিস আমি দীর্ঘ 12-13 বছর করছি। আমি একটা জিনিস তো দেখেছি,
মানুষ ঠকার আগে কিন্তু তাদের একটা সিক্স সেন্স অবশ্যই কাজ করে, ষষ্ঠ ইন্দ্রিয়। এটা সমস্ত মানুষের আছে, যারা একটু কনসাস তাদের তো আরো বেশি আছে। কোন মানুষের থেকে আপনারা জীবনে ঠকতে পারেন, এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকে বুঝি। আপনারা যেমন কোনো বাজারে সবজি কিনতে যাই, বাজারে কোনো কিছু মানে পয়সার বিনিময়ে যখন আমরা কিছু পেতে চাই, আমরা কিন্তু সেই ব্যাপারটাকে চিনতে পারি, চেনার অন্তত চেষ্টা তো করি, অ্যাটলিস্ট কম চিনি বেশি চিনি। তো এই ব্যাপারটার দিকে একটু মাথায় রাখার দরকার আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যারা আমার ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা আমার ক্লায়েন্ট এখনো নন, যারা আমাকে হয়তো দেখান না, তাদের উদ্দেশ্য কথাটা আমার বলার, এমন কোনো মানুষের কাছে চট করে চলে যাবেন না যাদের দীর্ঘদিন ধরে আছে বা আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, এটা কোনো কথার কথা নয়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সে কতটা সুনামের সাথে অর্জন করছে। সুনাম মানে ব্র্যান্ডিং করা নয়, বাইরে বড় বড় হোর্ডিং, সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ইউটিউবে প্রোগ্রাম, সকাল থেকে রাত্রি পর্যন্ত টিভি চ্যানেলে প্রোগ্রাম, এইটা কোনো বড় জ্যোতিষের কিন্তু নমুনা নয়। তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটা দরকার, সে মানুষটা জীবনে যাবে, তার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন কতটা ভালো হবে না হবে সেটা পরে। ভালো মানুষের কাছে যদি যান, একজন ডাক্তার যিনি ভালো মানুষ, ব্যক্তিগত জীবনে অনেক ভালো মানুষ, তার ভালো মানুষের যে অরা, সেটা তার কর্মক্ষেত্রে আসতে বাধ্য। ঠিক তেমনি যিনি জ্যোতিষী করেন, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, তার যে পজিটিভ অরা, তিনি যদি ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ হন, তাহলে তার অরাটা তার কর্মক্ষেত্রে করতে বাধ্য। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেন, এই বোঝাটা কিন্তু আপনাদের দরকার, এই সেন্সটা আনাটা ভীষণভাবে দরকার, যে কোন মানুষটার কাছে যাব, কোন মানুষটার কাছে যাব না, কোন প্র্যাকটিশনারের কাছে যাব, কোন প্র্যাকটিশনারের কাছে যাব না। এটা কিন্তু এক নম্বর, এর কোনো আলাদা করে প্যারামিটার হয় না। হ্যাঁ, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে যেতেই পারেন, কিন্তু বারণ আমি করতে পারি না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখেই যেমন সঙ্গে সঙ্গে কিছু পারচেস করে নেন না, তেমনি কোন একটা জ্যোতিষের আমার ক্ষেত্রেও তাই। আমার একটা ভিডিও দেখে আমার কাছে আসতে হবে এমন তো বলি না, আমি কোনো দিন বলি না। আমার কোনো ভিডিও আপনি দেখবেন না আমি বলেছি আমার কাছে আসো, আমি বলেছি প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন, অথবা যে কোনো ভালো জ্যোতিষের কাছে আপনারা যেতে পারেন। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে বৈভবের ব্যাপার। এটা বলা কতটা সাজবে আমি জানি না, কিন্তু বলাটা খুব দরকার। বৈভব, অর্থ, প্রতিপত্তি, এগুলো খুব প্রয়োজনীয় একটা জিনিস আমাদের জীবনে। জ্যোতিষের ক্ষেত্রে ক্লায়েন্ট যারা আসেন, এবং তার সাথে সাথে নেম টেম প্ল্যাটফর্ম ইত্যাদি, আমার কাছে যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে তো আমি অনেকটাই হয়তো সেই ব্যাপারটা বোঝাতে সক্ষম হই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা প্রশ্ন করেন, তাদের মূল জীবনের লক্ষ্য হচ্ছে নেম ফেম পাওয়া, আলোর রসনাইয়ের মধ্যে থাকবেন তারা, সবসময় একটা মানুষের কেন্দ্রবিন্দুতে থাকবেন, নজরের কেন্দ্রবিন্দুতে থাকবেন, আর প্রচুর অর্থের তারা মালিক হবেন জীবনে। প্রাথমিক লক্ষ্য কিন্তু এই দুটো। খুব কম মানুষ আছেন যারা প্রশ্ন করেন, দাদা আমি ভালো কাজ করতে পারবো কিনা, আমি কাজটা কত ভালো করে করতে পারবো, এটা খুব কম মানুষ প্রশ্ন করেন। আমি আপনাদের বলবো একটু কাজের, দেখুন নেম ফেম প্ল্যাটফর্ম আর অর্থ, ভয়, ফিয়ার, ইনসিকিউরিটি, এগুলোর জন্য জ্যোতিষের কাছে যদি বারবার আপনারা আসেন, আপনাদের ঠকার পরিমাণে বেড়ে যাবে। কারণ আপনাদের ওই দুর্বল স্থানগুলোকে নিয়ে বিভিন্ন মানুষ, যারা বিজনেসম্যান, তো আমি এদেরকে বলতে পারি না, আমি নিজেও একজন নিজেকে বিজনেসম্যান মনে করি, প্রফেশনাল মনে করি, এক প্রকার অসৎ মানুষ, যারা কিন্তু আপনার সেই পার্টিকুলার দুর্বল জায়গাটা নিয়ে মানুষের কাছে, আপনাদের কাছে একটা অন্যরকম ভয়ের বাতাবরণ সৃষ্টি করে আপনাদের থেকে অর্থ নিতে পারেন। এবং শুধু তাই নয়, আপনাদের বাচ্চা, আপনাদের সন্তানকে নিয়ে হয়তো এসছেন তার ভাগ্য জানার জন্য, তার জীবন জানার জন্য। এবার একজন জ্যোতিষীর মুখে সেই বাচ্চাটা যদি শোনে, তার তো ভালো মন্দের জ্ঞান ততটা হয়নি, কিন্তু একজন শুনলো যে এই বাচ্চার জীবনে কিচ্ছু হবে না, এই বাচ্চার রাহু কেতু সমস্যা আছে, শনির সমস্যা আছে, এই আছে সেই আছে, নানান সমস্যা আছে শুনলো। বাচ্চাটা সারা জীবন তার ঘরে একটা স্ট্যাম্প পড়ে যাবে তার মনের মধ্যে, তার অবচেতন মনে, যে তার দ্বারা কিচ্ছু হবে না,
সে একটা এই জেমস পড়লে তবে তার উন্নতি হবে। এই ব্যাপারগুলো খুব প্রয়োজনীয় বাবা মায়েদের বোঝা, গার্জেনদের বোঝা, যে নেগেটিভ ভাইব্রেশন আমি আমার সন্তানকে আসতে, যত সমস্যাই থাকুক না কেন, আপনারা শুনে আসুন না, বাচ্চাটাকে তো দেখতেই হবে এমন মানে নেই। ভয় পাওয়ার আগে নিজেদেরকে একটু সচেতনতা বৃদ্ধির কথা আমি বারবার আপনাদের উদ্দেশ্যে বলবো, মানুষের সম্বন্ধে বলবো। আমি আবারও বলছি, এটা কোনো অযথা জ্ঞান আমি দিচ্ছি না, আমি শুধু বলতে চাইছি যে কোন জায়গাটা হলে আপনাদের সমস্যাটা হবে না, কোন জায়গাটা থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পেতে পারেন একজন অ্যাস্ট্রোলজারের থেকে। আর প্রশ্ন, টাইমিং, অ্যাস্ট্রোলজারের কাছে এটা কোনো ডাক্তারি পেশা নয়, এটা সমস্যা ওরিয়েন্টেড পেশা। অ্যাস্ট্রোলজারের কাছে কোনো টাইমিং হয় না, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরকম কোনো সময় হয় না। আপনার মনের প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, আপনার ভেতরের কোয়ারির অ্যান্সার যতক্ষণ না আসছে, যতক্ষণ না আপনি পুরোপুরি ভাবে সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একজন অ্যাস্ট্রোলজারের কাজ, একজন জ্যোতিষশাস্ত্রের কাজ, দায়িত্ব আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে যাওয়া। সেই জ্যোতিষী বা সেই অ্যাস্ট্রোলজার সেই পরিষেবার এগেনস্টে কত টাকা চার্জ করতে পারেন সেটাও তার তার অধিকারের মধ্যে পড়ে, একজন অ্যাস্ট্রোলজারের মধ্যে পড়ে। সে 1000 নিতে পারে, 5000 নিতে পারে, 1 লাখ টাকাও নিতে পারে, আমি সেই প্রসঙ্গে আসছি। কিন্তু ক্লায়েন্টকে পরিষেবা দেওয়া একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের দায়িত্ব। যদি একবার তিনি বুকিং নেন, বা যদি একবার কোন অ্যাস্ট্রোলজার বুকিং নেন, তাকে 5 মিনিটের জন্য এটা সময় দেওয়ার ব্যাপার নয়, এটা মাথায় রাখা ভীষণভাবে দরকার। শুধু আমি আমার সমস্ত অ্যাস্ট্রোলজার বন্ধুদেরকে ওই কথাটা বলবো যে এই ব্যাপারটা একটু নজর দেওয়ার কথা। যারা আমার সিনিয়র অ্যাস্ট্রোলজার আছেন, এই ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো দেখেন, বা যারা আপকামিং নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন, বুঝছেন, তাদের উদ্দেশ্য দুটো কথা আমি বলবো। মানুষ আসেন পরিষেবা পেতে, মানুষ আসেন প্রচন্ড সমস্যায় ভোগে, তাদের হাসি মুখে বেরোনোটা চেম্বার থেকে ভীষণভাবে দরকার। তাদের চোখের জলের অর্থ আপনার সংসারে যদি আসে, নেগেটিভ এনার্জি অলওয়েজ অ্যাট্রাক্ট করবে নেগেটিভ এনার্জি। আপনার একজন জ্যোতিষেরও সংসারে ভাঙন এসে যাবে, জ্যোতিষের সংসারেও কিন্তু রক্ত ঝরবে। তো কর্মর এফেক্ট ভীষণ ভাবে থাকে। তো এই ব্যাপারগুলো বলা কথা ছিল। আমি জাস্ট এটা একটা আমার অবজারভেশন। মানুষের প্রশ্নের উত্তর সবসময় তো দেয়া হয়ে ওঠে না, আপনাদেরকে বলার রইল, যারা আমার ক্লায়েন্ট বা যারা আমার ক্লায়েন্ট সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিন। কারণ এই রিসেন্টলি আমাদের খুব পরিচিত একটা জায়গা দমদমে, আমি অনেকদিন ধরেই জানতাম সেখানে একটা সমস্যা হচ্ছে, ভূত প্রেত হেনা তেনা এইসবের চক্কর চলছে, 2 নম্বরই একটা ব্যাপার চলছে, ফেসবুক জুড়ে, অমুক জুড়ে, নানান জায়গা জুড়ে সারা দিন সেই প্রচার চলছে, এই চলছে সেই চলছে। এইগুলো ম্যাল প্র্যাকটিসিং, জ্যোতিষের আড়ালে বিভিন্ন ভণ্ড বুজুর্গি মানুষ, যারা জীবনে অন্য কোনো সাবজেক্ট নিয়ে কখনো কিছু করতে পারতেন না, পড়েননি, একরকম ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল মানুষ, তারা এই জ্যোতিষের আড়ালে, যেহেতু এটা ইজি একটা সফট টার্গেট করা যায় মানুষের, তারা ঢুকে এই সব কাজগুলো করে। তো এই মানুষগুলোকে চিহ্নিত করা খুব দরকার। আমাদের আমাদের কোনো এমন লবি নেই যে লবিটা খুব স্ট্রং হয়ে এই মানুষগুলোকে, আপনি যদি ম্যাল ডাক্তার, কোন একজন ডাক্তার যদি ভণ্ড হয়, চিকিৎসা করতে না পারে, না পড়াশোনা নেই, তাদের ডাক্তারের ইউনিয়ন রয়েছে, ডাক্তারের ইউনিয়ন থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। জ্যোতিষের ক্ষেত্রে সেটা নেই। আমি তো চেষ্টা করছি, যারা আমার সাথ দিতে চান তারা যোগাযোগ করুন। কারণ এই মানুষগুলো যত না সরে, যারা সত্যি প্রকৃত পরিশ্রম করছে, জেলায় জেলায় গ্রামে পড়াশোনা করে, কত কষ্টের মধ্যে অর্থ কষ্ট যায়, জ্যোতিষদের কি কষ্ট হয় আমি নিজে জানি, আমি নিজে জ্যোতিষী, পড়াশোনা করি, আমি নিজে জানি। তাদের তাদের মানুষ চিনতে পারেন না। মানুষ এই সমস্ত জায়গায় গিয়ে বারবার ঠকার একটা জায়গা তৈরি হয়, এবার সমস্যা বৃদ্ধি হয়। তাই আমি বলবো যে আমার কথাগুলো একটু মাথায় রাখবেন। আমি অযথা জ্ঞান দিচ্ছি না আপনাদের, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি, যে আমি আপনাদের ভালোর জন্যই বোঝানোর চেষ্টা করলাম যে কতটা কোন জায়গাগুলো থেকে আপনাদের সমস্যাগুলো আসে। বেশিরভাগ ক্ষেত্রেই ছোটবেলা থেকে যদি কোনো বাচ্চা তার বাড়ির মানুষ কোন একজন জ্যোতিষের কাছে নিয়ে গেছেন, এবং সেখানে সেই বাচ্চা শুনেছে যে তার জীবনে কিছু হবে না, তাকে যতই ভালো বোঝানো হোক যে বাবা তুমি এই করো ওই করো তোমার সবকিছু হবে, সে কিছুতেই ওই নেগেটিভ স্টেটটা থেকে বাইরে আসতে পারে না, যে তার সত্যি জীবনে উন্নতি হতে পারে। তার গ্রহ নক্ষত্রের দোষ নেই, সে বারবার শুনতে চাইবে তার
কি দোষ আসছে না আসছে সারাদিন খুলে খুলে দেখতে চাইবে তার কুষ্টিতে কি লেখা আছে না লেখা আছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জীবনে সমস্যা করবে। এন্ড অফ দ্য ডে আপনারা যদি ভালো না থাকেন, জ্যোতিষ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো? আপনারা যদি সুস্থ না থাকেন, আমি কি করে সুস্থ থাকি? আপনাদের যদি মানসিক স্থিতি ঠিক না থাকে, আমি কি করে সুস্থ থাকি মানসিকভাবে? আপনাদের সাথে আমাদের ওতপ্রোত জড়িত লেনদেনের সম্পর্ক নয় শুধু এটা। তো এটা মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রেও। আর সমস্ত জ্যোতিষ বন্ধুদের কাছে অনুরোধ করবো, আমি একজন আপনাদের সহকর্মী, আপনারাও একটু সচেতন হন। মানুষের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়ং জেনারেশন আসছে, তাদের কাছে আমাদের সুনাম বজায় রেখে কাজ করাটা খুব প্রয়োজন। কারণ তারা অনেক ডিসিশন লাইফে নেবেন আমাদের একটা কথায় ভিত্তি করে। তাদের জীবনের সমস্ত জায়গাগুলো আমাদের একটা কথার ভিত্তিতে চলবে। তো সেই জায়গাগুলো যদি আমরা একটু সচেতনতা না আনি, সেই জায়গাগুলো যদি একজন জ্যোতিষী হিসেবে যদি সচেতন না হয়, সমাজের অন্যতম একটা ফাইবার আমরা ধরে থাকি সমাজকে, সূক্ষ্মভাবে হলেও ধরে থাকি। সূক্ষ্মভাবে হলেও মানুষের ডিসিশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি ভূমিকা নিই। তো সেই জায়গাটা অনেক সচেতন হওয়া প্রয়োজন। বড় শক্তি থাকলে যেমন রেসপন্সিবিলিটি নিতে হয়, ঠিক তেমনি আমাদেরও অনেক দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এটুকুনি বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করবো। সবাইকে বলছি আবারও, জ্যোতিষ পড়ুন, জ্যোতিষ জানুন, জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে সবসময় আলোচনা করুন। দেখুন জ্যোতিষের বিভিন্ন সাবজেক্ট নিয়ে সারা দেশে সারা বিশ্বে অনেক কাজ হচ্ছে, সেগুলো একটু জানুন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।